আজকে রাতে আবার হবে নাকি? যা একবার দেখেছেন আগের রাতে, বায়ার্ন মিউনিখ আর পিএসজি আর একটা নাটকের রাত দেখার অপেক্ষায়, এবং উই আর সার্টেন যে আরো একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। কিভাবে আমরা নিশ্চিত হচ্ছি যে একই রকম ম্যাচ আমরা আরো একবার দেখব? আমরা নিশ্চিত হচ্ছি ম্যাচের আগে দুই কোচের কথাবার্তা শুনে। ভাসো কোম্পানি, বায়ার্ন মিউনিখের কোচকে জিজ্ঞাসা করা হয়েছে ম্যাচের আগের দিন যে আমরা কি আবার আগের সপ্তাহের পাগলামো আবার দেখতে যাচ্ছি? কোম্পানি বলছেন আগের সপ্তাহের মতো আরেকটা ম্যাচ প্রত্যাশা করবেন। আসলে এটা দুই দলের উপর নির্ভর করে। যদি একটা দল একটু পিছু হটে তাহলে আরেকটু বেশি মনোযোগ দিয়ে ডিফেন্ড করে, সেই ক্ষেত্রে ধীর স্থির ফুটবল শুরু হয়ে যায়, নইলে হবে না। দুই দলের কোনো একটা তাদের ভাবধারা পাল্টে ফেলবে এই ম্যাচের জন্য, সেটা কল্পনা করাও একটু কঠিন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এটাকে আপনি কল্পনা করতে পারেন যে না, আজকে একটা দল, মানে কোম্পানি বলতেছেন যে যদি কোনো একটা দল একটু রোয়েশ হয়ে খেলা শুরু করে দেয় তাহলে আর ওই আগের ফুটবলটা দেখা যাবে না। কিন্তু আসলে কি দুই দলের কেউ এই কাজ করবে? এই কাজ করবে না আসলে। যেই দুই ম্যানেজার, এটা তো ইগোটিস্টিক্যাল ম্যানেজার, ঠিক আছে, একে অপরকে টক্কর দেবেন, চোখে চোখ রেখে লড়াই করবেন। কোনো এক জায়গায় যে আমি ওর কাছে ছোট হয়ে গেলাম, আমার দল কাছে খাটো হয়ে গেল, এটা মনে হয় না মানতে রাজি হবেন লুই এনরিকে। আর ওদিকে ভাসো কোম্পানি তো হবেনই না আসলে। তার ঘরের মাঠে খেলা, তিনি তো বলেই দিয়েছেন যে ভাই আপনি যদি হাঁটতে চলতে না পারেন, আপনার যদি অসুস্থতা বোধ হয়, আপনি টিকিটটা আপনার ফিট বা সুস্থ যিনি আছেন, যিনি ভালো করে দাঁড়িয়ে লাফিয়ে চিৎকার করে সমর্থন জানাতে পারবেন, তাকে দিয়ে দিন। আমাদের সমর্থন দরকার, আমাদের ওই পাগলাটে একটা এনভায়রনমেন্ট দরকার অ্যালিয়ান্স অ্যারেনায়, যেখানে আমরা পিএসজিকে হারাবো। এবং পিএসজির রেকর্ডও তো খুব ভালো না আসলে। অ্যালিয়ান্স অ্যারেনায় গিয়ে যতবার তারা খেলেছে নকআউট স্টেজে, মাঠে গিয়ে খুব একটা সুবিধা তারা করতে পারেনি। কিন্তু এই হচ্ছে সেই মাঠ যেই মাঠে তারা গতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এবং যে মাঠে তারা ইন্টার মিলানকে হারিয়েছিল। যদিও এবার বায়ার্ন মিউনিখ তাদের প্রতিপক্ষ, নিশ্চয়ই এক নয়, হোম সাপোর্ট বায়ার্ন মিউনিখের পক্ষে, কিন্তু একটা অ্যাডভান্টেজ তো পিএসজির আছে, আমরা ভুলে যাই। সেটা হচ্ছে ম্যানুয়েল নয়ারের বিপক্ষে তারা একটা গোল তো বেশি দিয়ে রেখেছে। ওই একটা গোলের অ্যাডভান্টেজ কতখানি কাজে লাগবে বলা খুব কঠিন, কিন্তু বায়ার্ন মিউনিখের ফুটবলাররা নাকি এই ম্যাচের আগেও টাই ব্রেকার প্র্যাকটিস করেছে। যদিও কোম্পানি সেটাকে আলাদা করে খুব জোর গলায় বলেন নাই যে এইটা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচকে ঘিরে, বরং তিনি যেটা বলার চেষ্টা করেছেন সব ম্যাচেই তো আমরা করি, এইবারও সেটাই করেছি। এখন ম্যাচ টাই ব্রেকারে যাবে কি যাবে না সেটা জানি না, কিন্তু আমার প্রেডিকশন তো ম্যাচ টাই ব্রেকারে যাবে। আমার মনে হয় আনন্দও একই রকম প্রেডিকশন দিয়েছে, এবং আমারও এই মুহূর্তে মনে হচ্ছে আসলে আমরা কি বুঝছে যে প্রেডিকশনে এদিক ওদিক করলাম, এই ম্যাচটা যে টাই ব্রেকারে যাবে এটা মোটামুটি নিশ্চিত হতেই পারেন। কারণ কোনো দল কাউকে ছাড় দেবে না আসলে, শেষ মুহূর্ত পর্যন্ত ওই লড়াই চলবে। দেখবেন আপনি যদি বায়ার্ন মিউনিখ যদি এক মানে ড্র অবস্থায় থাকে, বায়ার্ন মিউনিখ যদি এক গোলের লিডও থাকে, শেষ কর্নারে আপনি দেখতে পারেন যে ম্যানুয়েল নয়ের এসে বক্সে কর্নার কিকে হেড দিতেছে। মানে এটা হতেই পারে, এটা ইউ ক্যান এক্সপেক্ট অবিশ্বাস্য না। এবং পিএসজির ব্যাপারটা দেখেন, মানে পিএসজি আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, এবং পিএসজি কোচ এনরিকেকে যখন ম্যাচের আগের দিন বায়ার্ন মিউনিখ ম্যাচ নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে কথা, তখন তিনি বলছেন যে আমাদের জীবনে একটা ভালোর তারতম্য থাকে না, যে ধরেন আপনি আমার চেয়ে ভালো, আমি তো আপনার ভালো দেখে শিখতে চাইবো, তাই না? তো এই শিক্ষাটা নিয়ে তিনি বায়ার্ন মিউনিখকে হারাতে চান। মানে আমি দুই কোচকে দেখতে পাচ্ছি একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ। তারা যে ফুটবল আগের সপ্তাহে খেলেছেন তারা সেটাই খেলতে চান। আমরা কাল মিউনিখে খেলবো এবং আরো লড়াই করব। রাফায়েল নাদালের উদাহরণ একটা টেনে এনেছেন তিনি, বলছেন রাফায়েল নাদাল একবার বলেছিল ওর ক্যারিয়ারে একটা সময় গিয়ে ফেদেরার জোকোভিচের সঙ্গে ম্যাচ ওর জন্য মোটিভেশন হয়ে দাঁড়িয়েছিল। আমরাও তাই চাই, বায়ার্নের প্রশংসা আমরা করি, মোটিভেশন হচ্ছে নিজেদের আরো ভালো করার। মানে নাদালের কথা টেনে এনে বায়ার্ন মিউনিখের সঙ্গে নিজেদের কম্প্যারিজন করছেন চ্যাম্পিয়ন্স লিগ উইনার কোচ লুইস এনরিকে। এবং দ্য বেস্ট ভার্সেস দ্য বেস্ট, মানে ইউরোপের রাইট নাও দুটো বেস্ট টিম, এবং লুই এনরিকে বলছে, মানে তার কথার তো ভাবার্থ তো আমরা সবাই বুঝে গেছি যে আমি আমার অপোনেন্ট যত শক্তিশালী হবে তার কাছ থেকেই আমি আরও নিজেকে শক্তিশালী করার মোটিভেশন নেব। একজন অপোনেন্ট বা একজন শত্রু অনেক সময় হয় কি, আপনার জীবনে যখন একজন অপোনেন্ট থাকেন, কন্টেন্ডার থাকেন, সবসময় তিনি আপনার জন্য অভিশাপ নাও হতে পারেন, তিনি আপনার জন্য আশীর্বাদও হতে পারেন। তাকে দেখে তার সঙ্গে লড়াই করতে করতে আপনি আপনার নিজের লেভেলটা আরও উপরে নিতে পারেন, এবং সেটাই লুই এনরিকে খুঁজছেন, সেই মোটিভেশনটা খুঁজছেন এই বায়ার্ন মিউনিখ আর ভাসো কোম্পানির দলের বিপক্ষে। মিকেল অলিজে, ওদিকে দেসিরে দুয়ে,
উসমান ওপাশে দেমবেলে, কাভারাৎসেলিয়াকে হ্যারি কেইন, ভুলে যায় না। কাভারাৎসেলিয়া, দেমবেলে। লুইস দিয়াজ, মানে আমি আসছিলাম মানে ফ্রন্ট থ্রি ভার্সেস ফ্রন্ট থ্রি, মানে ইটস এক্সট্রা অর্ডিনারি। আপনি লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো তারাও তো এই বছরের পর বছর এই ব্যাটেলটা করে গেছেন। দুই প্লেয়ারের ভিতরে কে ব্যালন ডিয়ার জিতবেন, কে ফিফা দ্য বেস্ট জিতবেন, কে হবেন বর্ষসেরা, সেই লড়াইতে কখনো মেসি যদিও মেসি ব্যালন ডিয়ারের সংখ্যাটা বেশি, এমন ওই লড়াইটা এখন এসে মনে হচ্ছে এই পর্যায়ে যে দুই ম্যানেজারের ভেতরে ঠেকেছে, যে লুই এনরিকে নাকি ভাসো কোম্পানি। যদিও ভাসো কোম্পানি এই গেমটাতে এই বছরই নতুন, লুই এনরিকে অলরেডি নিজেকে এস্টাবলিশ করে ফেলেছেন, কিন্তু ভাসো কোম্পানি ইজ দ্য ম্যান ফর দ্য জব। এবং তিনি যদি এইবার চ্যাম্পিয়ন্স জিতে যান তাহলে তিনি তার ওপরে রাখা যে প্রত্যাশা মানুষের সেটা তিনি সত্যি করবেন। আরেকজন পেপ গুয়ার্দিওলা ইনফ্লুয়েন্স কোচ, যেটা পেপ গুয়ার্দিওলা নিজে বায়ার্ন মিউনিখে পারেন নাই সেটা করে দেখাবেন ভাসো কোম্পানি। বায়ার্ন মিউনিখের এক সমর্থকের সঙ্গে কথা বলতে চাই, আরাফাত আলিফ, বেশ ভোকাল এবং অ্যাক্টিভ বায়ার্ন মিউনিখ ফ্যান। তিনি সময় সুযোগ পেলেই দ্য ফুটবল শোকে একটা গালি দিয়ে যান। তো আরাফাত আলিফ, আজকে এক গোলের অ্যাডভান্টেজ আছে পিএসজির। হাউ কনফিডেন্ট আর ইউ? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যদিও আপনি বললেন আমি দা ফুটবল শোকে ট্রল করি বা গালি দিয়ে যাই, যেটা আমি মনে করি না। ফুটবল ইজ অল অ্যাবাউট ফান Bantering, এবং হ্যাঁ? এক্সাইটমেন্ট, ব্যান্ডারিং অলসো। সো আজকে আমি অনেক কনফিডেন্ট, কারণ আমাদের দল পুরো সিজন যেভাবে খেলছে, এখানে আসলে আপনি কনফিডেন্ট না থেকে উপায় নাই। সিজনের প্রত্যেকটা ম্যাচে আপনার বায়ার্ন মিউনিখ ডমিনেন্স শো করছে, এবং লাস্ট ম্যাচেও পিএসজি যখন 5-2 গোলে এগিয়ে যায়, তখন কিন্তু সবাই এক্সপেক্ট করতেছিল যে আরেকটা হয়তো বা একটু হয়ে যাবে, এবার কি বায়ার্ন মিউনিখ একটু ফাঁদে পড়ে যাবে নাকি। কিন্তু বায়ার্ন মিউনিখ কিন্তু খেলার ভিতরেই ছিল। অন্যান্য দল আপনি লক্ষ্য করবেন যে 5টা গোল খেয়ে গেলে তাদের মনোভাবটা নষ্ট হয়ে যায়, বায়ার্ন মিউনিখ কিন্তু কোনো সুযোগ দেয় নাই মেন্টালিটি ডাউন হওয়ার। তারা কিন্তু ম্যাচটাকে ঘোরানোর খুবই চেষ্টা করছে। এবং আমি আমার সার্কেলে আমি বলে থাকি যে ম্যাচটা যদি আরো 10 মিনিট এক্সটেন্ড হইতো, ম্যাচের রেজাল্টটা হয়তো বা বায়ার্ন মিউনিখের দিকেই চলে আসতো। কারণ ম্যাচের শেষ 10 মিনিটে আমরা দেখছি যে পিএসজি প্লেয়াররা কিন্তু একটু স্ট্রাগল করতেছিল, যেখানে তারা বায়ার্ন মিউনিখের প্লেয়ারদের থেকে তুলনামূলক খুবই কম মিনিটস খেলছে হোল সিজনে। তারপরেও পিএসজি প্লেয়াররা কিছু ক্র্যাম্পস হচ্ছিল, ইনজুরি টাইমে তাদের প্রবলেম হচ্ছিল ফিজিক্যালিটির, যেটা আমরা বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে লক্ষ্য করি নাই। আমি একটু আজকের স্টার্টিং 11টা দেখাই, মানে প্রবাবল 11। এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। বায়ার্ন মিউনিখের প্রবাবল 11টায় আমার কাছে মনে হয় ফুল ব্যাকের পজিশনে একটা প্রশ্ন বোধহয় থাকতে পারে। মানে লাইমার খেলবে নাকি সেইখানে আমরা স্টানিশিচকে দেখব, ডেভিস কোন জায়গায় খেলবেন, ডেভিস এবং লাইমার এরকম কিছু অদল বদল আমরা গত কয়েক ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছ থেকে দেখছি। এবং কেন এই প্রশ্নটা তোলা, তার কারণ হচ্ছে বায়ার্ন মিউনিখ গত কয়েকটা ম্যাচে নিয়মিত গোল হজম করে যাচ্ছে। সেটা হাইডেনহাইমের সঙ্গেও হতে পারে, সেটা আপনি চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচের কথা ধরেও বলতে পারেন। তো প্রবাবল 11-এ আমরা যেটা আসলে দেখবো বা দেখার চেষ্টা করছি, তার সঙ্গে আপনি আসলে ফুল ব্যাক পজিশনে কাকে দেখতে পাচ্ছেন বা কাকে আপনি চান, কে থাকলে কি হবে? পুরো সিজনটা ভাই খেলছে সানিসিচ এবং লাইমার লেফট ব্যাক পজিশনে। সানিসিচ যখনই খেলছে তখন সে রাইট ব্যাকে খেলছে এবং লেফট ব্যাকে কনরাড লাইমার খেলছে। সো আমাদের টিমের একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে। এই 11 জন, সার্জ গিনাব্রি সহ যদি বলি, মুসিয়ালাকে বাইরে রেখে, এই 11 জনের একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে। তারা তাদের নিজেদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং আছে। যখনই আপনি দেখবেন যে কোম্পানি দুই একটা চেঞ্জ আনছে, তখনই টিমের কেমিস্ট্রিটা ভেঙে যায় এবং তারা কিন্তু খুবই দ্রুত আপনার গোল কনসিড করে। এরপরে কিন্তু আবার দেখা যায় যে কোম্পানি সেই তাদের যেই প্লেয়ারদের সাথে খেলে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে, ওই প্লেয়ারদেরকে সে নামিয়ে ফেলে। তো আমি অবশ্যই স্টানিসিচ এবং লাইমারকে প্রিফার করব, যেহেতু আলফান্সো ডেভিস এই সিজনে খুবই কম মিনিটস খেলছে। আলফান্সো ডেভিসকে আমি 65 মিনিটস পরে তাকে দেখতে চাই, যখন স্টানিসিচ অথবা লাইমার একটু টায়ার্ড হয়ে যাবে। আমি গত ম্যাচে শেষে দেখলাম যে স্টানিসিচকে অনেক আপনার ক্রিটিসাইজ করা হচ্ছে, যেটার সাথে আমি টোটালি দ্বিমত পোষণ করি। ওয়েন ইউ আর ডিফেন্ডিং সামান লাইক কভারাৎসেলিয়া, আপনি দুই একটা মোমেন্টে কভারাৎসেলিয়া আপনাকে বিট করবে। অলিসে কিন্তু নুনো মেন্ডেসকে বিট করছে, তার মানে এই না যে নুনো মেন্ডেস ওয়ার্ল্ড ক্লাস লেফট ব্যাক না। সো আমি স্টানিসিচ এবং লাইমারকে প্রেফার করি। আলিফ হাই, দিস ইজ তৌসিফ, আপনার সঙ্গে পরিচয় হয় নাই। যদি আর্সেনাল পুরনো পাপি, পুরনো মানে পাপি। ফুটবল শোয়ে অনেক দিন ধরে তিনি কানেক্টেড থাকেন। আর এদিক থেকে Enjoy করে। এদিক থেকে আর্সেনাল উঠে গেছে, ওদিক থেকে হয়তো আমরা এমন একটা ম্যাচের
পেছনে দাঁড়িয়ে আছি বা সামনে দাঁড়িয়ে আছি যে ম্যাচটা হবে, আসলে ম্যাচটা যদি হয় এদিকে পিএসজি জিতুক বা বায়ার্ন মিউনিখ জিতুক, আমরা মনে হয় না পরিষ্কার করে বলতে পারবো যে এই টিমটা নন ডিজার্ভিং, এই টিমটা ডিজার্ভিং। এমন একটা ম্যাচ যেখানে দুই দলই সমানভাবে ডিজার্ভ করে এই মৌসুমে ফাইনালটা খেলা। যদিও একটা দলেরই ভাগ্য হবে সেই ফাইনালটা খেলা। যদি আপনার দল উঠে যায়, বায়ার্ন মিউনিখ উঠে যায়, আপনি হয়তো এদিক থেকে আর্সেনালের জায়গায় হয়তো আতলেতিকোকে প্রেফার করতেন, নাকি আর্সেনালকে প্রেফার করছেন এই মুহূর্তে? আর্সেনালের যে ডিফেন্সিভ সলিডিটি, আপাতত ফাইনালে যাইতে ক্যান ইউর ফ্রন্ট থ্রি টেক অন আর্সেনালস ডিফেন্স? ভাই, আমি আজকের ম্যাচটাকে অঘোষিত ফাইনাল হিসেবে মনে করি, যদিও মানে টু অ্যাডভান্স মানে ফুল রেসপেক্ট টু আর্সেনাল। ডেফিনেটলি আমি অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে আর্সেনালকে প্রিফার করি, কারণ আর্সেনালের সাথে এই সিজনে আমাদের একটা এক্সপেরিয়েন্স হয়েছে এমিরেটসে, যেখানে আমরা হেরে গেছি। বাট অ্যাটলেটিকোর সাথে খেলাটা একটু আপনার জার্মান ক্লাব একটু আনকমফোর্টেবল ফিল করে, কারণ তারা খুবই ফিজিক্যাল ফুটবল খেলে এবং তারা আপনার ম্যাচের অধিকাংশ সময় মাঠের এক পাশেই অবস্থান করে। সো আর্সেনালের ক্ষেত্রে আপনি দেখবেন যে কিছু আপনি ফাঁকফোকর পাবেন, যেটা কিন্তু লেনার্ড কার্ল এমিরেটসে পেয়েছিল, যেটা অ্যাটলেটিকোর সাথে একটু কষ্টসাধ্য হয়ে যেত। এবং আর্সেনালের সাথে বায়ার্ন মিউনিখের সবসময়ই একটা ভালো হিস্টোরি আছে। বায়ার্ন মিউনিখ ফ্যানরা মজা করে বলে যে লন্ডন ইজ রেড, কারণ আর্সেনালকে বায়ার্ন মিউনিখ বেশ কিছুবার খুব ভালো ব্যবধানে হারিয়েছে। সেখান থেকে একটা কনফিডেন্স কাজ করে। এবং গত দুই সিজন আগের কথা যদি বলি, যেখানে আর্সেনালের সাথে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হয়েছিল এবং বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে আই গেস রিয়াল মাদ্রিদের সাথে খেলছিল, সেখানেও কিন্তু আর্সেনাল ফেভারিট ছিল। কিন্তু বায়ার্ন মিউনিখের ওই হিস্টোরিটা এবং চ্যাম্পিয়ন্স লিগের এক্সপিরিয়েন্সটা তারা কাজে লাগিয়ে আর্সেনালকে কিন্তু তারা বিট করতে পেরেছে। ঘরের মাঠেই কিন্তু 1-0 জিতে তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছিল। আর ফ্রন্ট থ্রির কথা যেটা বললেন, আর্সেনালের ফ্রন্ট থ্রি, ব্যাক লাইনের যে থ্রির কথা বললেন, আমাদের ফ্রন্ট থ্রি কিন্তু খুবই স্ট্রং। এই মৌসুমে কোনো ডিফেন্স নাই যে ডিফেন্সটা বায়ার্নের ফ্রন্ট থ্রি আটকাইতে পারছে ওইভাবে। আর্সেনালের ম্যাচে লুইস দিয়াস ওয়াজ মিসিং। আমার কাছে বায়ার্ন মিউনিখ দলের দুইটা প্লেয়ার যারা না খেললে বায়ার্ন মিউনিখ খুবই স্ট্রাগল করে, সেই দুইটা প্লেয়ারের ভিতরে একজন লুইস দিয়াস আর একটা হলো কনরাড লাইমার। সো ইনশাল্লাহ যদি সবকিছু ভালো যায় এবং লুইস দিয়াস যদি ইনজুরিতে না পড়ে, আর্সেনালের সাথে যদি আমরা ফাইনালে কোয়ালিফাই করতে পারি, আমি দেখতেছি না যে কোনো রিজন আছে আর্সেনালের ব্যাক লাইন মিউনিখকে আটকিয়ে দিতে পারবে। আলিফ, কয়টা বাজে জার্মানিতে এখন? অ্যারাউন্ড 8:30 এরকমই বাজতেছে। একটা প্রেডিকশন দেন আজকের উফ ভাই, আজকের মানে লাস্ট ম্যাচে যখন আপনার হাফ টাইম শেষে একটা আমরা প্রায় 5টা গোল দেখলাম, তখন আমি আমাদের গ্রুপে বলতেছিলাম যে এই ম্যাচটা বায়ার্ন মিউনিখের পক্ষে গেলে 6-4 শেষ হবে, আর যদি ড্র হয় 5-5। সো আমার প্রেডিকশনটা লাস্ট ম্যাচে খুবই ক্লোজ ছিল। আজকের ম্যাচেও সিমিলার কিছু হবে। আমি এক্সাক্ট স্কোর লাইন বলতে পারতেছি না, ওইটা নিয়ে এখনো থিঙ্ক করি নাই। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে খেলাটা এক্সট্রা টাইমে যাবে এবং বায়ার্ন মিউনিখ এক্সট্রা টাইমে একটা গোল দিয়ে তারা নেক্সট রাউন্ডে ফাইনালে কোয়ালিফাই করবে। এক্সট্রা টাইমে গেলে আমার কাছে মনে হয় বায়ার্ন মিউনিখ একটা অ্যাডভান্টেজ কাজ করবে। আর আলিফ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আর একটা ঘুম দেন, রাতের বেলায় বড় খেলা আছে আপনার টিমের। আশা করি আপনার দলের জন্য শুভকামনা। আবার আশা করা যাবে না যে আপনার দল জিতবে না হারবে, কারণ পিএসজি সমর্থকেরা আবার তাতে খুব বেশি মন খারাপ করবে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। আমরা একটু বায়ার্ন মিউনিখের প্রবাবল 11টা দেখে নেই। কেন বায়ার্ন মিউনিখকে নিয়ে শঙ্কা, সেটার কারণ হচ্ছে এইটাই যে বায়ার্ন মিউনিখ কত কয়েকটা ম্যাচে গোল অ্যালাউ করছে। এটা যদি তারা আটকাতে পারে, যদিও পিএসজির সঙ্গে সেটা আটকানো খুব কঠিন, তাহলে হয়তো সেইখানে বায়ার্নের সুযোগটা আরো বাড়বে। এটা এমন একটা দল, যেই দল যখন ফুটবল খেলে তাদের অবস্থা মানে পরপর কয়েক সপ্তাহ আমরা দেখলাম হাইডেনহাইমের সঙ্গে তারা পিছিয়ে পড়েছে, সেখান থেকে তারা আবার সেই ম্যাচ সমতায় গেছে। বুন্দেসলিগার গত সপ্তাহের ম্যাচেও একই ঘটনা ঘটেছে ফ্রাইবুর্গের সঙ্গে। মাঝে পিএসজির সঙ্গে 5-2 থেকে 5-4 তারা করেছে। এবং দিয়াজের ওই চতুর্থ গোলটার পরে মানুয়েল নয়ারের কথা বলেন অথবা পাভলোভিচের কথা বলেন, তাদের এমন সেলিব্রেশন দেখেছি যেটা দেখে আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদিস্ক একটা ব্যাপার তাদের ভেতর থেকে বেরিয়ে এসছে, যে এইবার আমরা ম্যাচে ফিরলাম 5-2 থেকে, মানে মরতে বসা থেকে একেবারে জীবিত হয়ে গেলাম। এইটাই আমার কাছে মনে হয় ওই দিয়াজের গোলটা এই ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার বলা যাচ্ছে না কারণ ওই পাশের টিমটা পিএসজি, তাদেরকে নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। পিএসজি যারা এই সপ্তাহে লিগ আতে করেছে ড্র 2-2 গোলে, তাদের একটা দুশ্চিন্তা হচ্ছে তাদের রাইট ব্যাক পজিশনটা নিয়ে। আশরাফ হাকিমের মতো প্লেয়ার যখন থাকেন না, তখন এটা অবধারিতভাবে
একটা ঝামেলা। বড় ধরনের ধাক্কা, আপনার ডিফেন্সে ওই ধরনের স্ট্রেংথ স্পিড আপনি পাচ্ছেন না। জাইর এমরিকে খেলানোর একটা কথাবার্তা চলছে, একটা স্পেকুলেশন চলছে কাভারাজকেলিয়া দেমবেলে দুয়ের কাছ থেকে যে পারফরমেন্সটা ফার্স্ট লেগে ছিল, দুয়ে আমার মনে হয় যে ফার্স্ট লেগের ওই এত শত নামের পেছনে দুয়ে একটু আড়ালে পড়ে গেছেন। দুয়ে যেভাবে ডিফেন্সে কন্ট্রিবিউট করেছেন, ফল ব্যাক করেছেন, বল রিকভারি করে সামনে বাড়িয়েছেন, অ্যাসিস্ট করেছেন, যেভাবে তার গেমে ইনভলভমেন্ট ছিল, যদিও তিনি প্রিফার করেন লেফট সাইড থেকে অপারেট করার জন্য, যদিও তাকে কাভারাজকেলিয়ার জন্য বা লুই এনরিকের দিক নির্দেশনার জন্য তাকে রাইট সাইডে খেলতে হয়, কিন্তু তিনি তাতে কোনো অভিযোগ তার নেই। তিনি একেবারে চোখ বুজে মাথা নুয়ে তিনি তার কাজটা করে যাচ্ছে। এবং এই ধরনের ইউনিটি, এই ধরনের সমঝোতা, এই ধরনের মেন্টালিটি, আপনি যেই পজিশনে খেলছেন, যেভাবে খেলছেন, 90 মিনিট আপনি আপনার সতীর্থের সঙ্গে বোঝাপড়া করে সতীর্থকে হেল্প করার জন্য, যদি ও একটু পেছনে পড়ে যায় আমি ওর জন্য কভার করে দিই স্পেসটা। এবং উইলিয়াম পাচো যখন হ্যারি কেইন ডিপ ড্রপ ডাউন করেন, যখন তিনি একেবারে নিচে নেমে যান, মিডফিল্ডে নেমে যান বল সার্কুলেট করার জন্য দুই তখন তাকে ফলো করতে করতে উইলিয়াম পাশে চলে যাচ্ছেন একেবারে সেন্টার সার্কেলে। তিনি যখন চলে যাচ্ছেন তখন তার ডিফেন্সে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে। তখন জাও নেভস চলে আসছেন সেন্টার ব্যাক রোলে, তিনি এখন সেন্টার ব্যাক বনে যাচ্ছেন। এই ধরনের ট্রানজিশন, এই ধরনের ডিসিশন আপনি যখন ম্যাচের মধ্যে, ওই ধরনের ম্যাচে জাও নেভসের বয়স আর কত, আপনি যতই ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করেন, একেবারে ভরা গ্যালারির মাঝখানে অ্যালিয়েন্স অ্যারেনায় যখন এতগুলো দর্শকের সামনে এত ক্রাউড থাকবে, এত হই হুল্লোড় থাকবে, প্রত্যেকটা ডিসিশন অন পয়েন্ট হতে হবে, প্রত্যেকটা ডিসিশন স্পট অন হতে হবে। একটা ভুল লুইস দিয়াজ, হ্যারি কেইন, মিকেল ওলিজে আর রেডি ফর ইউ টু, মানে রেডি টু পানিশ ইউ। এই যে ভুলের কথা আমরা বলি, আগের ম্যাচে যে 9 গোল আমরা দেখলাম, এই 9 গোলে আমরা বলতে পারবো যে ওই ডিফেন্ডার এরকম একটা বড় ভুল করেছে? আমার মনে হয় আমরা বলতে পারবো ভুল করে নাই, কারণ ভুলের চেয়ে বরং ওখানে ওই পাশের প্লেয়ারের যে কৃতিত্ব, সেটার অবস্থা বা সেটার মানে ক্রেডিটটা আসলে বেশি। কৃতিত্বের ক্রেডিট বেশি কি বললাম আমি জানি না, যাই বলতে চাচ্ছি যে ক্রেডিটটা আসলে বেশি, দায়ের চেয়ে ক্রেডিটটা বেশি। এবং এটা তখন সম্ভব যখন এই কোয়ালিটির প্লেয়ারদেরকে আপনি ওই স্বাধীনতা দেন যে আপনি সামনে গিয়ে গোল করেন বা গোল করার চেষ্টা করেন। এই স্বাধীনতাটা এই ফুটবলাররা, এই দুই টিমের ফুটবলাররা এমনভাবে কাজে লাগিয়েছে যেটা ফুটবলটাকে রিডিফাইন করেছে। এবং আজকের ম্যাচে যদি আসলেই এই দলের কেউই ওই ডিফেন্সিভ ফুটবলটা না খেলে, মানে একটু রোয়ে শোয়ে না খেলে, তাহলে আমার মনে হয় ফুটবল ডিফাইন করার যে ব্যাপারটা, সেটা নতুন করে ওই যাত্রার দিকে একটু করে হলেও যেতে পারে। এই ম্যাচের এই আলোচনার একেবারে শেষ দিকে এসে যদি আমি প্রেডিকশনের দিকটায় যাই, আমার প্রেডিকশন হচ্ছে আমি বায়ার্ন মিউনিখকে ফাইনালে দেখছি, সেটা টাই ব্রেকার পর্যন্ত গিয়ে দেখতে পাচ্ছি। পিএসজির যে কারণে আমার কাছে হচ্ছে, পিএসজি যখন 5-2 করলো তখন পিএসজির গেমটাকে আসলে যেভাবে স্লো করা দরকার ছিল পিএসজি সেটা পারে নাই, এবং সেইটা একটা টনিকের মতো কাজ করেছে বায়ার্নের, আমার কাছে এইটা মনে হয়। আর দিস ইজ নট মডার্ন ফুটবল, দিস ইজ পোস্ট মডার্ন ফুটবল। আমরা এইভাবে এই গেমগুলোকে ডিফাইন করতে পারি। টনিকের মতো কাজ করেছে কি করে নাই, ওই ধরনের ইকুয়েশন আমি আর গেলাম না। আমি বললাম যে 11 ভার্সেস 11, আপনার ওইদিকে সার্জ গেনাব্রি নাই। সার্জ গেনাব্রি না থাকাটা কিন্তু বায়ার্ন মিউনিখের জন্য একটা বড় ধাক্কা ছিল, যদিও ফার্স্ট লেগে এই পয়েন্টগুলো আমরা মিস করে গেছি, বলি নাই এরকম দরকার। কিন্তু এখানে হাকিমের মিসটাকে আমরা ধরেন একটু বড় সড়ো করে হাইলাইট করছি। বড় সড়োই হাকিমের মিসটা বড় সড়ো, কিন্তু জাইর এমরি ওই জায়গায় খেলতে পারেন। হ্যাঁ, খেলতে পারেন। রাইট ব্যাকে অনেক ম্যাচ জাইর এমরি খেলেছেন যখন আশরাফ হাকিমি খেলেন নাই। আবার আপনি যেটা বলতেছেন যে পিএসজির ওই যে নেভস যখন ভিতরে গিয়ে সেন্টার ব্যাকের ওখান থেকে বিল্ড আপ খেলবে, একই কাজ তো বায়ার্ন মিউনিখ করে। বায়ার্ন মিউনিখ দিয়াজকে দেখবেন বক্সের মধ্যে ঢুকে মাঝে মধ্যে দরকার হলে সে হচ্ছে ওইখান থেকে বিল্ড আপ করবে। তারপরে হ্যারি কেইন কই নামে, মানে দুনিয়ায় আর কোন স্ট্রাইকারকে আপনি দেখছেন নাম্বার 9, প্রপার নাম্বার 9 বক্সের ভিতরে সে ওই রকম ভীতি ছড়াইতে পারে, তার এর বাইরের খেলা এত ভালো আমার মনে পড়ে না আমি এরকম কাউকে দেখছি। আমার তো আসলে ফুটবল দেখার বয়সটাই কম, আপনি ভালো বলতে পারবেন। টোটাল ফুটবল চিন্তা করেন, আমরা কি আসলে সামনে যাচ্ছি, আমরা কি মডার্ন ফুটবল থেকে পোস্ট মডার্ন ফুটবলে যাচ্ছি, নাকি আমরা অতীতে যাচ্ছি? এটা চ্যাম্পিয়ন্স লিগ ডিফাইন করবে, এইবারে চ্যাম্পিয়ন্স লিগ সেটা অনেকটুকু ডিফাইন করবে এই আর্সেনালের সঙ্গে ওই লড়াইয়ে, যদি আর্সেনাল যেতে বা অন্য পাশের কেউ যেতে। এটা আমার কাছে মনে হয় আমাদের একটু ওয়েট করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.